আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ২০২৬ সনের জুলাই মাস চলে গিয়েছে, আগস্ট মাস মাঝামাঝি। ২০২৬ সনে এই জুলাই মাসে যা কিছু ঘটল, আমরা অনেক হয়তো আন্দাজ করেছিলাম যে গত বছর জুলাইয়ের তুলনায় এবছর জুলাইটা অতটা জাঁকজমকপূর্ণ হবে না। যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলেন কিংবা বিপ্লবী বলেন কিংবা এই সময়টাতে সমন্বয়ক, এনসিপি যত কথাগুলো বলেন, এই মানুষগুলো ২০২৪ সনে প্রায় সবাই আমাদের চোখের মনি ছিল। আমরা তাদের সবাইকে দেখতে পছন্দ করতাম, তাদের সাহচর্য আমাদের খুব ভালো লাগত। তারা যদি কেউ টেলিফোন করতেন কিংবা তাদের কারো সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকতো, রাস্তায় দেখা হতো, আমরা প্রেম, ভালোবাসা, স্নেহাশিস, শুভাশিস দিয়ে যে তরুণ বা যে তরুণীরা আমাদেরকে একটি বিপ্লব উপহার দিয়েছিল। একটি ১৫ বছরের কন্টিনিউয়াস জগদ্দল পাথরের মতো একটি শাসন, যে শাসনের সঙ্গে আমরা যারা সাধারণ জনগণ আমরা পারছিলাম না। যে শাসনের জাতাকলে আমাদের এখন যারা বড় বড় কথা বলে রাজনৈতিক দলগুলো, সেটা জামাত হোক কিংবা বিএনপি হোক, কথা বলা তো দূরের কথা, মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো দৌড় দিয়ে যে পালাবে, সেই পালানোর জন্য যে প্রাণ শক্তি দরকার, যে ফিজিক্যাল ফিটনেস দরকার, যে মোরাল ক্যারেজ দরকার, পালানোর জন্য একটা মোরাল ক্যারেজ দরকার, সেটা আসলে রাজনৈতিক দলগুলোর ছিল না। ঠিক সেই সময়টাতে পুরো জাতি যখন আমাদের ভাগ্যকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ তুমি দয়া করো, হে আল্লাহ তুমি এই শাসনের হাত থেকে আমাদেরকে বাঁচাও, ঠিক সেই সময়টাতে যে আন্দোলনটা হলো, যে ছাত্ররা সামনে এগিয়ে এলেন, যে ছাত্রীরা সামনে এগিয়ে এলেন, সাধারণ মানুষ যেভাবে প্রাণ দিল, একটা অসংগঠিত এবং যাকে বলা হয় দেয়ার ইজ নো চেইন অফ কমান্ড, কিন্তু এটা ছিল স্বতঃস্ফূর্ত একটা জনযুদ্ধ রীতিমতো। আমরা বিজয়ী হলাম একটি বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিজয়ী হলাম সেই রাজনৈতিক দলের মদদপুষ্ট পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সবার বিরুদ্ধে। ফলে কি হলো, আমরা ২০২৪ সনের আগস্ট মাসটি বলতে গেলে একটা ঘোরের মধ্যে কাটিয়েছি। সেই সময়টিতে ৩২ নম্বর ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, অনেক মানুষের অন্তঃক্ষরণ হয়েছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু প্রকাশ্যে তারা আসলে প্রতিবাদ করতে পারেনি। এবং তখনও পর্যন্ত বিপ্লবের যে স্বাদ, গন্ধ, আহ্লাদ, এটি অক্ষুণ্ণ ছিল। তারপরও এই বিপ্লবীদেরকে আমরা ভালোবেসেছিলাম। সেই ভালোবাসাটা ২০২৫ সনে এসে বলতে গেলে মুখ থুবড়ে পড়ে। এর কারণ হলো সারা দেশে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, যে মব হয়েছে, যেভাবে ঘুষ, দুর্নীতি সবকিছু মিলিয়ে সমন্বয়ক সরকার, ইউনূস সাহেব থেকে শুরু করে ওনার যারা রথী মহারথী আছেন সবার বিরুদ্ধে এতটা মাত্র ১ বছরের মাথায় এতটা অভিযোগ আসলো, সবাই বলা শুরু করলো যে কোনো অবস্থাতেই ১৭ বছর আওয়ামী লীগ যা কিছু করেছে তারা এই ১ বছরে তার চেয়ে কোনো অংশে কম কিছু করেনি। কিন্তু এবছরের মাথায় এসে যে জিনিসটি আমরা দেখলাম রূঢ় বাস্তবতা, সেটি হলো একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলো, জামাত বিরোধী দল হিসেবে সংসদে গেল, তাদের সঙ্গে লেজ হিসেবে সেখানে এনসিপি গেল। সবাই তাদেরকে বাচ্চা জামাত বা চাইল্ড জামাত হিসেবে অভিহিত করছে। আর বিপ্লবের যে মুখগুলো ছিল তারা সবাই এনসিপিতে একীভূত হয়েছেন বটে, কিন্তু তারা কেউ এই মুহূর্তে বাংলাদেশে প্রিয় মুখ নন। পুরো এনসিপি এবং এনসিপির প্রমোটার হিসেবে জামাতের যারা কর্তা ব্যক্তি, আজকের দিনের বাস্তবতা হলো জামাতের একজন মানুষ নেই আর এনসিপির একজন মানুষ নেই যাদের কথা, তাদের চেহারা, তাদের সুরত, পোশাক আশাক থেকে শুরু করে তাদের চলাফেরা সব কিছু আমাদের জন্য আনন্দদায়ক।
তাদের বেশিরভাগ লোকের কথাবার্তা আমাদের এখন শুনতে ইচ্ছা করে না। টেলিভিশনে যদি তাদের আমরা চেহারা দেখি, তাদের চেহারা দেখলে আমরা ব্যঙ্গ বিদ্রূপ করি। আমাদের যদি সামর্থ্য থাকতো তাহলে সেই টেলিভিশন থেকে তাদের সেই চেহারাগুলো বা তাদের সেই ভয়েসগুলো আমরা ডিলিট করে দিতাম। এই অবস্থা চলে এসেছে ২০২৬ সনের জুলাই-আগস্ট মাসে। অন্যদিকে যেটা হলো, বিএনপিকে কেন্দ্র করে মানুষের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন ক্ষমতায় আসার আগেই অর্ধেকটা চলে গিয়েছিল। ১৭ বছরের তাদের জুলুম, অত্যাচার, তাদের উপর যেটা করা হয়েছিল, এজন্য তাদের একটা পাবলিক সিম্প্যাথি ছিল। এট দ্য সেম টাইম দেয়ার ওয়াজ এ এমপ্যাথি। সেই এমপ্যাথি এবং সিম্প্যাথি তার অর্ধেকটা চলে যায় সেই ইনুস জমানাতে, ২.৫ বছরে। সারা বাংলাদেশে যত মিথ্যা মামলা, হত্যা মামলা, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি যা কিছু বিশৃঙ্খলা এই বিএনপির যারা লোকজন করেছে এবং সেটাকে জামাত আরও মার্কেটিং করে, ব্র্যান্ডিং করে যা করেছে সেটাকে আরও দ্বিগুণ তিনগুণ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তারপরেও মানুষের একটা আশা ছিল, স্বপ্ন ছিল যে যেহেতু বিএনপি সরকারে নেই, কাজেই এই দলকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষ এই বাস্তবতার নিরিখে বিএনপিকে একটা সুযোগ দিতে চেয়েছিল, আর সুযোগ দেওয়া ছাড়া বিএনপির মানুষের হাতে কোনো অল্টারনেটিভই ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। জামাত এখনও আসলে বিএনপিকে বিট করার মতো এভাবে শক্তি অর্জন করতে পারেনি। তো কাজেই জামাতের সততার উপর, জামাতের ন্যায়পরায়ণতার উপর, জামাতের জান্নাতি যাকে বলা হয় টিকিটের উপরে মানুষ যে আস্থা স্থাপন করবে, ওই আস্থা স্থাপন করার জন্য যে চেইন অফ কমান্ড দরকার, যে বিশাল সংগঠন দরকার, ওটা জামাতের এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আর অধিকন্ত জামাতের যে স্বরূপ, সেই স্বরূপটা আমরা এই গত বিএনপি সরকার ক্ষমতা লাভের পর আমরা যেভাবে জামাতের স্বরূপটা দেখছি, ঠিক ইউনূস জমানাতে জামাতের ব্যাপারে আমাদের দোদুল্যমানতা ছিল, কিন্তু এনসিপির ব্যাপারে আমরা সিমেন্টেড হয়ে গিয়েছিলাম এখন যেভাবে আছি। যে এখানে যারা সম্পৃক্ত হয়েছে, যারা এই সরকারের সাথে আছে, সরকারের বাইরে আছে, মানে তাদের কারোর ব্যাপারে আমাদের কোনো ইতিবাচক চিন্তা চেতনা মন মানসিকতা ছিল না। এবং সেই নেতিবাচক যে পুরো সার্কেলটি যখন জামাতের সঙ্গে এলো, তখন জামাত সম্পর্কে যে একটা স্বাভাবিক মানুষের বোধ বুদ্ধি চিন্তা চেতনা ছিল, সেটাও রীতিমতো বিরক্তির কারণ হলো। আর বিএনপি ক্ষমতা আসার পর বিএনপির সঙ্গে জামাতের কনফ্রন্টেশনে যে দুর্গন্ধ ছড়াচ্ছে, যে আবর্জনা ছড়াচ্ছে, তাতে করে জামাত এবং বিএনপি উভয় দলই মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইগুলো একটা। তো যেটা বলছিলাম যে বিএনপি ক্ষমতায় আসার আগে সবাই ধারণা করেছিল তারেক রহমান সাহেব যদি দেশে আসেন, রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন হয়তো এই যে বিএনপির এখন বিশৃঙ্খলা আছে, চাঁদাবাজি আছে, মামলাবাজি আছে, এই জিনিসগুলো থাকবে না। অধিকন্ত মানুষ যেহেতু পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে সরকারকে সাহায্য করার জন্য উদগ্রীব। এর কারণ হলো মানুষেরও তো বিকল্প নেই। তো সেক্ষেত্রে যদি বিএনপি নতুন সরকার গঠন করে, সেক্ষেত্রে সরকার হয়তো ভালো করবে। কিন্তু সরকার গঠন করার পরে ফেব্রুয়ারি মাস থেকে আজ অবধি প্রায় প্রতিদিনই নিত্য নতুন নাটক আমরা দেখতে পাচ্ছি, অভিনয় আমরা দেখতে পাচ্ছি। একেকটি সরকারের মধ্যে জগদ্দল পাথর দেখতে পাচ্ছি। নেতাকর্মীদের মধ্যে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছে, ওয়ার্ড, তারপরে শেষে ইউনিয়ন, এরপরে থানা বা উপজেলা, তারপরে জেলা, জেলার পরে নগর, তারপরে মহানগর, সব মিলিয়ে এভাবে যদি নেতৃত্বের স্তর ধরেন, তাহলে এই যে বিএনপির ব্যর্থতা এবং বিএনপির যে দুর্গন্ধ, তার সঙ্গে সঙ্গে অতীতে জামাতের দুর্গন্ধ, এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে মহামারী আকারে। দুর্গন্ধটা রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয়ত যে ঘটনাটা, সেটা হলো যে এখান থেকে বের হয়ে আসার জন্য সরকারের যে কর্মদক্ষতা দরকার, সরকারের মধ্যে যে ম্যাজিক্যাল পাওয়ার দরকার, সরকারের মধ্যে যে সম্মোহনী ক্ষমতা দরকার, সংগঠন চালানো, দেশ চালানো, রাষ্ট্র চালানো এবং জনগণকে মোটিভেট রাখা, একজন সিঙ্গেল মানুষ এখানে দেখা যাচ্ছে না। আমরা অনেকে সরকারের বড় বড় মন্ত্রীদের প্রশংসা করছি, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পরিবারের। এর মূল কারণ হলো আমাদের অভ্যাস।
আমরা সবাই ক্ষমতাকে স্যালুট জানাই। যাদের হাতে ক্ষমতা থাকে তাদের সাথে ঝামেলা করতে আমাদের ভয় লাগে। আমরা শেখ হাসিনাকে মা ডেকেছি, বঙ্গবন্ধুকে আব্বা ডেকেছি ১৭টা বছর। এর 99% ছিল ভয়ের কারণে। তো এই যে আব্বা ডাকা আর মা ডাকা এই অভ্যাসগুলো এখন আমরা এই জমানাতে সবাই তারেক রহমান সাহেবকে আব্বা এবং তার স্ত্রীকে আম্মা ডাকার জন্য আমাদের এই সমাজের বহু মানুষ পাগল হয়ে গেছে। রীতিমতো পাগল হয়ে গেছে। ফলে তারেক রহমান সাহেবকে দেখলে দৌড়ে যেতে হবে, ছবি তুলতে হবে, সেলফি তুলতে হবে। স্যার আপনার জন্য দাঁড়িয়ে আছি সারারাত, না খেয়ে আছি। আপনার জন্য এতদিন রোজা রেখেছি। যে কথাগুলো অতীতের সমস্ত শাসকেরা ক্ষমতায় থাকাকালীন সময় শুনেছেন, ঠিক সেম কথাগুলো জনাব তারেক রহমান সাহেব এখন শুনছেন। ২ নম্বর হলো যে এই বিষয়গুলোকে মিনিমাইজ করা বা তাকে এগিয়ে নেওয়ার জন্য যে নেতৃত্বের চমক দেওয়া দরকার, সেই চমকের একটা সিঙ্গেল উদাহরণ তার কোনো কর্ম, কথা, কাজ এবং সিদ্ধান্ত থেকে শুরু করে কোনো একটি বাস্তবায়নে আমরা দেখিনি। কোনো একটা সিদ্ধান্ত বাস্তবায়নে এখন পর্যন্ত আমরা দেখিনি। কাজেই মানুষের যে স্বপ্ন থাকে 6 মান্থ হানিমুন পিরিয়ড যেটা বলা হয় সেটি বিএনপির চলে গেছে। ঠিক এই সময়টাতে ২০২৬ সনের জুলাই মাস আমাদের সামনে চলে এলো। এখন এই জুলাইতে নানা রকম অশান্তির সৃষ্টি হবে, নানা রকম গোমর ফাঁক হয়ে যাবে এবং এই জুলাইয়ের অভ্যন্তরে যে সকল কলঙ্ক রয়েছে তা বের হয়ে আসবে। এরকম একটা আশঙ্কা আমাদের এই সমাজের বহু মানুষ যার যার অবস্থান থেকে জুন মাসে প্রেডিক্ট করেছিলেন, সতর্ক করেছিলেন। আমি নিজে এই জুলাই মাসে আমার সমস্ত চালচলন এটা আমি রীতিমতো বন্ধ রেখেছি। কোনো টেলিভিশন টক শোতে যাইনি। জুলাই এবং আগস্ট এই ২ মাসে যাব না। এটা আমি আগেই ডিক্লেয়ার দিয়েছি। কেন যাব না? অনেকে জিজ্ঞাসা করেছেন ভাই ইত্যাদি, ইত্যাদি। মূল কারণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সতর্কবাণী রয়েছে। যখন কোনো একটা সমাজে ফিতনা চলে, ফ্যাসাদ চলে, ঠিক সেই সময়টাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় না। যতটা সম্ভব নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ রাখতে হয়। আমার কাছে জুলাই মাসটা ঠিক ওইরকম একটা ফিতনার মতো মনে হয়েছে যে এইবার অনেক কিছু হবে, সব মানুষ অধৈর্য হয়ে যাবে এবং বিভিন্ন রকম ঘটনা ঘটতে থাকবে এবং দেখুন পুরো জুলাই মাসটি জুড়ে সেইরকম ঘটনা ঘটেছে। অসংখ্য মারামারি হয়েছে, বহু হত্যাকাণ্ড হয়েছে। তারপর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং এই যে জুলাই নিয়ে যে সকল কলঙ্কজনক অধ্যায় রয়েছে পর্দার আড়ালে সেই জিনিসগুলো বের হয়ে এসেছে। যারা জুলাইয়ের স্টেক হোল্ডার ছিলেন, বিশেষ করে ফরহাদ মাজাহার থেকে শুরু করে সমন্বয়ক, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, মার্কিন দূতাবাস, তারপরে আমেরিকান ডিপ স্টেট, ডিজিএফআই, এরপরে সামরিক বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলো পক্ষ এই জুলাইয়ের আন্দোলনের সঙ্গে প্রথম দিকে, মাঝামাঝি এবং শেষের দিকে সম্পৃক্ত ছিলেন। তাদের যে সকল টেলিফোনিক আলাপ, অডিও কল সামনে চলে আসছে, তাদের গোপন কথাগুলো যেভাবে একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে বলে দিচ্ছে, জাস্ট 164 164 ধারায় কোনো একজন অপরাধী যখন তার নিজের অপরাধ স্বীকার করে কোনো বিবৃতি দেন, লিখিত বিবৃতি দেন ম্যাজিস্ট্রেটের সামনে, ঠিক ওইভাবে নিজের অজান্তে বহু জুলাই আন্দোলনের যাদেরকে বলা হয় মাস্টার মাইন্ড, যাদেরকে বলা হয় উদ্যোক্তা, তারা সবাই এখন যাকে বলা হয় বক বক করে সব বলে দিচ্ছে। ফরহাদ মাজাহার সাহেব বলছেন যে আমেরিকান দূতাবাসের অনেকগুলো সেফ হোম ছিল এবং সেই সেফ হোমে বিভিন্ন এই আন্দোলনকারীদেরকে নিয়ে তারপরে সেখানে তাদের মগজ ধোলাই করা হতো, জাস্ট লাইক ওই হীরক রাজার দেশের যন্তর মন্তরের মতো। এই সময়টিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদেরের সঙ্গে পলকের সঙ্গে যেই আসাদুজ্জামান খান কামালের, এই বিভিন্ন নেতাদের যে কথাবার্তা সেগুলো এই সময়টাতে এইবার এসে ফাঁস হয়ে গেল। এগুলো কিন্তু গত বছর ফাঁস হতে পারত। এই সময়টিতে সে এক দফা কে ঘোষণা করেছে, সেখানে প্রধানমন্ত্রী এক দফা ঘোষণা করেছেন, স্বাধীনতার ঘোষণা করেছেন। এই জিনিসটা বাস্তবায়ন করতে গিয়ে এমন সব নির্মম নির্জলা সত্য সামনে চলে এসেছে যেটি আগামীতে বিএনপির জন্য, জনাব তারেক রহমান সাহেবের জন্য এবং তিনি যাদের সঙ্গে এই কথাগুলো বলেছেন এখন গর্ব করে বলার চেষ্টা করছেন বিএনপির যারা,
তারা এই বিষয়গুলো মানে তারা বলেছেন এই কথা স্মরণ করতে তাদের হাত পা থরথর করে কাঁপবে। ডেজ ইজ কামিং। পুলিশ হত্যার বিচার নিয়ে এই বছর নিদারুণ যাকে বলা হয় সবাই তাদের সংহতি প্রকাশ করেছে। সেনাবাহিনীর রদবদল থেকে শুরু করে এই সেনাবাহিনীর যে অংশটি শেখ হাসিনার কাছাকাছি ছিলেন, যে অংশটি বিপ্লবীদের সঙ্গে ছিলেন, যে অংশটি জামাতের সঙ্গে ছিলেন এবং যে অংশটি বিএনপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন পুরো ২০২৪ সন জুড়ে। এই আন্দোলন দানা বাঁধার আগ পর্যন্ত প্রায় সবার মুখোশ এই বছরের জুলাই মাসে উন্মোচিত হয়ে গেছে অ্যাজ এ রেকর্ড, অ্যাজ এ 164। কার কি পরিচয়, কার কি রাজনৈতিক অভিলাষ, কার মনের মধ্যে কি কামনা বাসনা আছে সরকারি কর্মকর্তাদের, মোটামুটি সবই এই জুলাই মাসে উন্মুক্ত হয়ে গেছে এবং আগস্ট মাসে এইগুলো কোন পর্যায়ে যায়, এগুলোর সাথে কিভাবে ভারত জড়িয়ে যায়, এগুলোর সাথে কিভাবে আমেরিকা জড়িয়ে যায়, সেগুলো আমরা দেখার অপেক্ষায় আছি। আজকে যখন এই ভিডিওটি করছি, আজকের খবর হলো রয়ের প্রধান উনি বাংলাদেশে এসেছেন। তার আগে সিআইএর সবচেয়ে বড় একজন কর্মকর্তা এশিয়া রিজনের জন্য, এত বড় কর্মকর্তা কখনো বাংলাদেশে আসেনি। তো সেরকম একজন কর্মকর্তা ঢাকাতে এসেছেন, এরকম একটা খবর আমরা দেখেছিলাম। আর রয়ের প্রধান আসছেন তার ছবি সহ, তার নাম ঠাম সব কিছু সহ, ফ্লাইট নম্বর সহ সমস্ত পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল আকারে চলে এসেছে। এর মধ্যে ভারতের যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, এবং জনাব তারেক রহমান সাহেবের সেই ভারত যাওয়া, একই সঙ্গে তারেক রহমান সাহেবের মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ পরিষদে যাওয়া, এই বিষয়গুলো যখন চলছে ঠিক সেই সময়টাতে আগস্ট মাসের 15 তারিখ, একদম খুব কাছাকাছি, আমাদের খুব কাছাকাছি। সব মিলিয়ে এবারের যে জুলাই মাসটি গেল, এটি জুলাই যোদ্ধা বিপ্লবী আন্দোলনকারীদের জন্য আগামীতে কী ফল বয়ে নিয়ে আসবে সেটাই এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।